আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজরায়েলের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের চতুর্থ অধ্যায় গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ভগ্নাংশের গল্প এর নতুন আরো একটি পর্ব নিয়ে। আর আজকের পর্বে আমরা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তে আমরা সাধারণত ভগ্নাংশ সম্পর্কে জানতে পারছি এবং আজকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানব। এর আগে আমরা এখানে ভগ্নাংশ সম্পর্কে বেশ কিছু জেনেছিলাম এবং আমরা একটা খেলা খেলেছিলাম যেটার নাম হচ্ছে খেলার নাম ভগ্নাংশের তুলনা। খেলার নাম হচ্ছে ভগ্নাংশের তুলনা। এই খেলাটি আমরা খেলেছিলাম। তো আজকে আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ এটি সম্পর্কে জানব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তার আগে তোমাদেরকে বলে রাখতে চাই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। ঠিক আছে? আচ্ছা, তো আসো আমরা এখন আমাদের পড়াটা শুরু করি। তো এর আগের পর্বে আমরা এখানে অন্য এখানে খেলাটা খেলেছিলাম। খেলার নাম হচ্ছে ভগ্নাংশের তুলনা। এই খেলাটা খেলেছিলাম। আজকে আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে পড়া আরম্ভ করব। অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ, এখানে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানছি, ঠিক আছে, বাট এখানে আবার অপ্রকৃত ভগ্নাংশ কি আর মিশ্র ভগ্নাংশই বা কি এটা এখন আমরা জানব। এবার আমরা রাতুলের কাছে ফিরে যাই। ওই রাতুল, কোন রাতুল? সেই রাতুল যে কিনা পিঠা ভাগ করছিল, পিঠা ভাগ। ওই রাতুলের কাছে আমরা এখন আবার যাব। তো রাতুল পরের দিন স্কুলের টিফিনে মায়ের তৈরি 5টি পিঠা নিয়ে গেল। সেই স্কুলের টিফিনে নিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, টিফিনের সময় তার বন্ধু মিলি হারুন তানিয়ার সাথে পিঠা ভাগ করে খাবে। কার কার কাছে? কার কার সাথে? মিলি, হারুন, তানিয়া। মিলি, হারুন, তানিয়া, ঠিক আছে। তো তাদের সাথে পিঠা ভাগ করে খাবে, ওরা হচ্ছে স্কুলের বন্ধু। কিন্তু এই 5টি পিঠাকে 4 জনের মধ্যে কিভাবে ভাগ করবে রাতুল ভাবতে লাগলো। এখন এখানে তো বলা আছে 3 জন, না, রাতুল সহ হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। এখন 4 জনের মধ্যে এটা কিভাবে ভাগ করবে? তখন তানিয়া বলল এখানে 5টি পিঠা আছে এবং আমরা 4 জনের মধ্যে ভাগ করব। তাহলে আমরা প্রত্যেকে একটি করে পিঠা নেব এবং সর্বশেষে পিঠাটি 4 ভাগ করে প্রত্যেকে 1 ভাগ করে নিব। তাহলে তারা প্রত্যেকে পিঠার কত অংশ পাবে সেটা কি যোগ করে বের করা সম্ভব? ওদের প্রশ্ন। হ্যাঁ, এটা বের করা সম্ভব। প্রথমে তারা ছিল 4 জন, ঠিক আছে। তো এই 4 জন কি করলো? প্রথমে পিঠা ছিল 5টা, ঠিক আছে। এরপর ওরা 4 জন যেহেতু ছিল তাই এখান থেকে 4টা পিঠা প্রত্যেকে নিয়ে নিল, তাহলে বাকি থাকলো একটা। এই একটাকে এরপর ওরা 4টা ভাগ করলো, 4টা ভাগ করলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তো ওরা এখানে শেষ পিঠাটা 4 জনে ভাগ করবে। তোমরা পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে জেনেছো। হ্যাঁ, এটা তো আমরা জানছি। পঞ্চম শ্রেণীতে কিন্তু আমরা জেনেছিলাম যে ভগ্নাংশের যোগ ও বিয়োগ কিভাবে করে। সেই অনুসারে নিচের যোগটি করে খালি ঘরে লেখো। এখন এই বিষয়টা একটু ভালো করে দেখো। তারা এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা পিঠা। আমি অন্য একটা কালার দিই, ঠিক আছে। এটা পুরোটা কি? একটা পিঠা, ঠিক না? এজন্য এটা হচ্ছে 1। এখন এটা মনে করো এখানে আমরা একজনকে ধরে নিই, মনে করো হারুন, ঠিক আছে। হারুনকে ধরে নিলাম, হারুন, ঠিক আছে। হারুনকে ধরে নিলাম। এই হারুন, এটা বোঝানোর সাথে বলছি, ঠিক আছে, বোঝানোর স্বার্থে। এখানে হারুনের কাছে আছে একটা পিঠা এবং সে যেহেতু ওখান থেকে, ওরা কি বলছিল, এই যে লাস্ট একটা পিঠা এটাকে ওরা 4 ভাগ করবে। এর ফলে সে যদি একটা পিঠাকে 4 ভাগ করে তার মানে হচ্ছে সে 4 ভাগের 1 অংশ পাবে। তাহলে সে 4টা ভাগের মধ্যে একটা অংশ পাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে সে এখানে 4টা টুকরা হলো আর সে এটা পাইল। তাইলে সে 1 যোগ 4 ভাগের 1, তাহলে সে কতটুকু পাইল? সে কতটুকু পাইল? এখন আমরা কিন্তু জানি কিভাবে বিয়োগ যোগ করতে হয়। তাহলে আমরা এখন যদি যোগটা একটু করি, ঠিক আছে। আমরা যদি এখন যোগটা করি, একটু ভালো করে দেখো, বুঝে যাবা।
আমাদের এখানে হচ্ছে 1 যোগ 4 ভাগের 1, ঠিক না? 1 যোগ 4 ভাগের 1। দেন আমরা যদি একটু দেখি, আমাদেরকে এটার নিচেও কি আছে? 1 আছে, ঠিক না? এটার নিচে একটা মনে মনে 1 আছে। তাহলে এটা পরবর্তী লাইনটা কি হবে? আমরা 1 আর 4 এর লসাগু করব। তাহলে 1 আর 4 এর লসাগু যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু এটাকে 4 দিয়ে ভাগ করতে পারি না 1 দিয়ে। তাহলে 1 1 1 4 1 4, ঠিক না? আচ্ছা, তো এখানে আসলে মূল যে যোগফলটা গুণফলটা এটা লসাগুটা সেটা হচ্ছে 4 গুণন 1 অর্থাৎ 4। তাহলে নিচে বসতে হচ্ছে 4। এরপরে এটা নিচে যেহেতু 1 আছে তাহলে এই 4 আর 1, তাহলে 4 1 এ 4 যোগ, এরপরে এখানে 4 আর এখানেও 4, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে 1 হয়, আর 1 হলে এখানে আমরা গুণ যদি করি তাহলে আমরা পাই হচ্ছে 1, ঠিক আছে? 1 1 1। এখন আমরা যদি একটু দেখি, তাহলে 4 আর 1 যোগ করে দিলে আমরা পাই হচ্ছে 5, আর নিচে থাকে 4। তাহলে আমরা এখন যেটা পেলাম, আমরা এখন যে মানটা পাইলাম সেটা হচ্ছে 5/4, ঠিক আছে? 5/4, এটা হচ্ছে আমাদের কি? ওইটা ওইটা কোনটা? এই যে আমাদের এখানের যোগফলটা। তাহলে আমরা এখানে লিখবো এটা হচ্ছে 5/4, ঠিক আছে? আচ্ছা, উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে রাতুল ও তার বন্ধুরা প্রত্যেকের পিঠার 4 ভাগের 5 অংশ পাবে। অর্থাৎ প্রত্যেকেই, শুধুমাত্র হারুন নয়, প্রত্যেকে। কারণ কারণ কি? কারণ হচ্ছে এই পিঠাটা, ঠিক আছে? এই পিঠাটা যোগ এই পিঠাটা, ঠিক আছে? সবাই এই পরিমাণই পাবে, অর্থাৎ প্রত্যেকে পাবে হচ্ছে 5/4 পরিমাণ। এখানে একটি বিষয় খেয়াল করে দেখো, 4/5 ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, মানে লব যেটা আছে এটা হরের চেয়ে বড়। যেমন এখানে দেখো, এখানে লব কোনটা? ঠিক আছে, লব কোনটা? আমরা যদি দেখি এখানে লব হচ্ছে এটা, আর হর হর হচ্ছে, আমরা যদি অন্য একটা কালার দিয়ে দেখাই, হর হচ্ছে এটা। এখন এখানে এই লব কিন্তু 5, লব কত? 5। এই 5 4 এর থেকে বড়, অর্থাৎ লব হরের থেকে বড়। আর সাধারণত লব হর থেকে বড় হয় না। কারণ কি? 4 ভাগের 5, এটার মানে হচ্ছে যে 4টা ভাগ আছে, এটার মধ্যে তুমি 5টা ভাগ নিছো, 5টা ভাগ। এখন আসেই যখন 4টা ভাগ, তাহলে 5টা কোথা থেকে আসবে? 5টা তো আসার মানেই হয় না। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা একটু মনে হয় যেন গোলক ধাঁধার মতো, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখতে বুঝতে অসুবিধা হয়। এই ধরনের ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফ্রাকশন নামে পরিচিত। অর্থাৎ কোনো ভগ্নাংশের যদি লব বড় হয়, মনে করো লব বড় এবং এই যে লব, ঠিক আছে, লব বড় এবং হর ছোট, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বলেছে আবার 5/4 ভগ্নাংশটিকে আমরা ভেঙে 1/1 সমস্ত 4/1 আকারে লিখতে পারি, যেখানে ভগ্নাংশটিকে একটি পূর্ণ সংখ্যা ও একটি ভগ্নাংশের সমন্বয়ে লেখা হয়েছে। এরূপ একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হলো মিশ্র ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশন। এক সমস্ত 4/1 ভগ্নাংশটি কি মিশ্র ভগ্নাংশ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মিশ্র ভগ্নাংশ আলাদা কিছু নয়। এখন কথা হচ্ছে যে আসলে এই মিশ্র ভগ্নাংশটা আমরা কিভাবে পাই। মিশ্র ভগ্নাংশটা পাওয়ার সিস্টেম হচ্ছে, দেখো আমরা মনে করো এই 5/4টাকেই ধরবো, 5/4, ঠিক আছে? আমি একটু এটা বলে দিই যে কিভাবে আমরা আসলে একটা মিশ্র ভগ্নাংশ বের করতে পারি। মনে করো 5/4, ওকে, 5/4। তো এখন এখানে যদি আমরা লিখি, তাহলে এই 5কে আমরা আমরা জাস্ট কি করব? মনে করো আমি এখানে একটা আলাদা রাফ অংশ করে নিই যাতে আমাদের বুঝাইতে সুবিধা হয়। মনে করো যে আমি এখানে একটা রাফ অংশ করে নিলাম। এখন আমরা এটাকে ভাগ করব কিভাবে? এই 4টা 4 জায়গায় থাকবে, 5টা এই পাশে চলে যাবে, এখন ভাগ হবে। এখন কি হবে? ভাগ হবে। এখন ভাগ হলে আমরা এই 4কে কত দিয়ে ভাগ করে দিতে পারি? 5কে, সর্বোচ্চ কাছাকাছি। তাহলে 4 একে 4, একেবারে অ্যাকুরেট যেহেতু আনতে পারবো। এখন ভাগশেষটা থেকে যায় 1, ঠিক আছে? এখন
আমাদের এইখানে যে আমরা ভাগফলটা পেলাম এটাকে আমরা সমস্ত আকারে লিখব এবং এখানের যে মূল জিনিসটা আমাদের এখানে এটা কি, এটা হচ্ছে যে হরটা হরই থেকে যাবে, হর চেঞ্জ হবে না, কিন্তু ভাগশেষ যেটা থাকবে এটা উপরে বসে যাবে। এবং এখন আমরা যেটা পেলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এটাই হচ্ছে আমাদের ওই এটাকে যেন কি বলে, মিশ্র ভগ্নাংশটা। ঠিক আছে, ওই মিশ্র ভগ্নাংশটা হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু দেখি, যেমন অপ্রকৃত ভগ্নাংশ 4/5 আমরা মিশ্র ভগ্নাংশ আকারে 1/4/1 আকারে প্রকাশ করতে পারি। আর এখানে বলাই দেওয়া হয়েছে যে মিশ্র ভগ্নাংশ আসলে অন্য কিছু না, একই জিনিস। তাহলে আমরা জানি মিশ্র ভগ্নাংশ অর্থ হচ্ছে যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ মিলে যায় তাকে বলা হয় একটি মিশ্র ভগ্নাংশ। আর অপকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশে হর লবের চেয়ে ছোট। ঠিক আছে, হর লবের চেয়ে ছোট, সেটাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ। এবার চলো মিশ্র ভগ্নাংশ কিভাবে অপকৃত ভগ্নাংশ পাওয়া যায় তা দেখি। এখন এতক্ষণ তো এইগুলো দেখলাম, এখন দেখি কিভাবে পাওয়া যায়। এটা হয়েছে এইভাবে, দেখো 1/2/5। ঠিক আছে, 1/2/5 এখানে 1/2/5 এখানে এই 5-এর সাথে 1 গুণ হয়েছে। দেখো 5-এর সাথে 1 গুণ হয়েছে, অর্থাৎ হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হয়েছে। গুণ হওয়ার পরে এই যে লব এটার সাথে যোগ হয়েছে এবং এটাই রয়ে গেছে। তাহলে 5, এবার 5 5 যোগ 2, এরপর হচ্ছে 7/5। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে আরেকটা করে দেখাই যাতে তোমরা সহজে বুঝতে পারো। মনে করো যে একটা ভগ্নাংশ দেওয়া হয়েছে 3/5। ঠিক আছে, এটাকে যদি আমরা করতে চাই তাহলে সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই 5 আর 2 গুণ হবে। প্রথমে এই হর আর সমস্তটা গুণ হবে। ঠিক আছে, আর এই 3টা যোগ হবে। ঠিক আছে, এরপরে 5টা এখানেই থাকবে। এরপর যদি আমরা একটু দেখি, এই 5 গুণন 2 হচ্ছে 10। এখন যোগ কিন্তু হবে না, কারণ কি, কারণ গুণের ক্ষেত্রে গুণ যেটাকে ধরবে, যে দুইটা সংখ্যাকে ধরবে তার আগে গুণ হবেই। তাহলে 5 দুগুণে 10 যোগ 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে যে আমরা এখানে 10 যোগ 3 হচ্ছে 13, আর এখানে হচ্ছে 5। এটা হচ্ছে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। দেন আমরা যদি একটু দেখি, এখানে দেখো আমাদেরকে একক কাজ দেওয়া হয়েছে। নিচের সমস্যাগুলো তোমার খাতায় করে শিক্ষকের কাছে জমা দাও। নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে রং করা অংশগুলো আছে সেগুলোকে ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করতে বলা হয়েছে। আমি সবটা কমপ্লিট করে নিই, এখন তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো। এখন দেখো এখানে আমাদেরকে আগে বের করতে হবে ঘর সংখ্যা কত। এখানে দেখো 1 2 3 4 5 6, ঘর সংখ্যা হচ্ছে 6টা, তাই এখানে 6 দিলাম। এবং এখানে 1 2 3 4, 4টা ঘর রং করা আছে, এই কারণে আমি এখানে কি দিলাম, 4 দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর আছে এই জন্য 12 দিলাম। এবং এটার মধ্যে 9টা ঘর রং করা আছে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই কারণে আমি এখানে হরের 9 দিলাম। এখন দেখো ওই লবে 9 দিলাম, অর্থাৎ এখানে 12টা ভাগের মধ্যে 9টা হচ্ছে রং করা, আবার এখানে হচ্ছে 6টা ভাগের মধ্যে 4টা হচ্ছে রং করা। আবার এখানে দেখো 1 2 3 4 5, সহজে গোনার জন্য আমি এইদিকে 5 গুনলাম। ঠিক আছে, 5 গুনলাম। এরপরে এখানে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানে 5 গুণন 5 সমান হচ্ছে 25। 5 গুণন 5 হচ্ছে 25, অর্থাৎ ঘর সংখ্যা হচ্ছে 25টা। তাহলে আমি এখানে 25 লিখলাম। এখন ঘর সংখ্যা, ঘর কয়টা পূর্ণ, 1 2 3 4 5। ঠিক আছে, 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে এখানে 9 লিখলাম, 25/9। এরপরে এখানে দেখো যে ঘর সংখ্যা হচ্ছে 20টা, 1 2 3 4। এরপর আমরা মনে করো কালারটা চেঞ্জ করি যেহেতু দেখা যায় না। ঠিক আছে, 4 5 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 20টা ঘর, 4 5 20। এরপরে এখানে রং করা হচ্ছে 1 2
3 4 5 6 7 8 9 10 11। এই কারণে এখানে 20টা ঘরের মধ্যে 11টা রং করা, এটা আমরা লিখলাম। এবার 9 নম্বরে দেখো, ঘর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে, 5টা লিখলাম এবং ঘর পূর্ণ হচ্ছে 2টা, তাহলে 2/5, 2/5। এখন দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে 6টা ঘর আর রং করা হচ্ছে 1 2 3, তাহলে এখানে হচ্ছে 6/3, ঠিক আছে। এখন আমাদের একটা অন্য কালার নিতেই হবে। এই জিনিসটা আশা করি আমরা বুঝছি। এখানে কিন্তু 6টা ঘর আর এখানে 1 2 3, অর্থাৎ 3টা ঘর পূর্ণ। এখন দেখো এখানে এটা একটু জুম করা দরকার। ওকে, আচ্ছা, এখানে দেখো ঘর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7, সরি এখানে হচ্ছে 5টা, এই বরাবর হচ্ছে 5টা আর এই বরাবর হচ্ছে 6টা, এই বরাবর হচ্ছে 6টা, তাহলে 5 6 হচ্ছে 30টা ঘর, তাহলে এখানে আমরা 30 লিখলাম। এরপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ঘর পূর্ণ করো, এই জন্য আমরা 14 দিলাম। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা যদি একটু অন্য একটা কালার নেই, ঠিক আছে, অন্য একটা কালার দিয়ে পরে এই যে 2 নাম্বার, নিচের 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট খুঁজে বের করো। এখানে 4 জোড়া ভগ্নাংশ আছে, এগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বের করতে হবে, এটা এবং এটার একটা সিস্টেম আছে, ঠিক আছে। তো আমরা এখন সেই সিস্টেম অনুসারে এটা বের করব, তাহলে চলো বের করা যাক। আচ্ছা, তো এটা একটু সতর্কতার সাথে দেখবা, কারণ এই জিনিসটাই সবচেয়ে বেশি সময়, এটা এই 2 নাম্বারটা এবং আমাদের এই 3 নাম্বারটাই আমাদের সবচেয়ে বেশি টাইম লাগবে। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। 3/10 এবং 2/5 সবগুলো আমি তুলে রাখছি, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু ভালো করে নজর দিই। প্রথমে আমরা 3/10 এবং 2/5 এটা লিখলাম। এখন বলা হয়েছে যে এখানে দুটি ভগ্নাংশের হর 10 ও 5 এর লসাগু হচ্ছে 10, অর্থাৎ এখানে দুটি ভগ্নাংশ পাওয়া গেছে এবং আগে তাদেরকে কি করতে হবে, যেহেতু তাদের হরগুলো হচ্ছে কি সমহর নয়, তাহলে তাদের হিসাব করাটা কি জটিল, তাহলে আমরা জটিল ভাবেও পারবো না, অত কঠিন, অনেক কঠিন, এটা অনেক সময় লাগবে। এজন্য আমরা প্রথমে এটাকে সমহর করব। কি করব? সমহর। ঠিক আছে, সমহর করার জন্য আমাদের আগে ওই যে হর আছে, হরের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমরা যদি একটু লসাগু করি, ঠিক আছে, আমরা যদি একটু লসাগু করি, তাহলে মনে করো এখানে হচ্ছে 5 আর 10, তাহলে এটাকে আমরা যদি করি, এটাকে যদি আমরা ইয়ে করি 5 আর 10, সেটাকে যদি আমরা করি তাহলে আমরা 5 দিয়ে দিতে পারি, তাহলে 5 একে 5 আর 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে আমাদের লসাগুটা হচ্ছে কত, এখানে লসাগুটা হচ্ছে 10, ঠিক না, লসাগুটা হচ্ছে 10। আচ্ছা, এখন তাহলে আমরা লসাগু লিখলাম 10। এরপরে বলা হয়েছে দেখো, এখন আমরা এখানে লিখবো যে এখন, ঠিক আছে, আমাদের এটা আবার এখানে চলে আসলো, আই থিঙ্ক এটা সমস্যা করছে, ঠিক আছে, এই যে এখন আসতেছে এখন, ঠিক আছে। এখন দেখো বলা হয়েছে এখন 10/10 = 1। এখানে আসলে আমরা কি করছি, শোনো, এখানে আমরা আমাদের যে দুইটা ভগ্নাংশ আছে, ঠিক আছে, আমাদের যে দুইটা ভগ্নাংশ আছে সেগুলোর লব, সেগুলোর এটা কি, এই 10টা হচ্ছে কোনটা, এই 10 হচ্ছে আমার যে এখানে এটা আছে এই লসাগুটার 10, ঠিক আছে, এই লসাগুটার 10, এবং আমরা ভাগ করব প্রথম যে ভগ্নাংশ আছে তার হর দ্বারা এটাকে ভাগ করব। ভাগ করার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1, ঠিক আছে। এখন আমরা এখানে যে 3/10টা আছে 3/10 লিখবো, সুতরাং দিয়ে 3/10 লিখবো। এরপরে এই যে এটা পাইলাম, এটা দিয়ে লবেও গুণ করব, হরেও গুণ করব, লবেও গুণ করব, হরেও গুণ করব, দুই জায়গায় গুণ করার পরে যেটা পাবো এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। আচ্ছা, এরপরে দেখো
আমি যেভাবে লিখে রেখেছি, ঠিক আছে, আমি এখানে যেভাবে লিখে রেখেছি তোমরা জাস্ট ওই জিনিসটা বসিয়ে দিলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু পরের লাইনে যাই। এরপরে আমরা কি করলাম, 10/2 সমান 5। কেন, এখানে 10 হচ্ছে আমার এই লসাগু, আর এইখানে এই 2 কে 2 হচ্ছে আমার, এখানে 2 হচ্ছে কে, সরি এখানে 2 হবে না, এখানে 2 হবে না, এই জিনিসটা মিস্টেক হয়েছে, এখানে 2 হবে না, 2টা হবে, এই 5টা আসবে এই জায়গায় আর 2টা যাবে এই জায়গায়, এটা কিন্তু একটু মিস্টেক হয়েছে, যে এখানে 5টা হবে এই জায়গায়, 2টা হবে এই জায়গায়। তাহলে এখানে 5 কোনটা, 5 হচ্ছে আমার এইখানের যে প্রথমটা তো আমরা 10 দিয়ে করলামই, এখন এটার 5 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2। তাহলে 2/5 ভগ্নাংশের আমরা আছে থাকার পরে আমরা এটাকে 2 গুণন 2 কিভাবে আসলো, 2 গুণন 2 আসলো, আমরা এখানে যে 2 পাইছি, এই 2 কে আসলে আমরা এটার যে 2 সেটা 2 এর সাথে গুণ করে দিলাম, এটা আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এবং এখানে 5 গুণন 2 কিভাবে আসলো, আমরা এখানে যে 5টা আছে এই 5টার সাথে এটাকে 2 কে গুণ করে দিলাম, তাহলে আমরা পাই হচ্ছে 10, তাহলে 4/10, ঠিক আছে, তো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আসলো। আচ্ছা, এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা এই লাইনটা বুঝছি এবং এই লাইনটা সম্পূর্ণ লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, এখন আমরা যদি একটু দেখি, তাহলে দেখো 3/10, এই যে 3/10 আর 4 ছোট হচ্ছে 4/10 থেকে, কিভাবে, কারণ 10টা ভাগের মধ্যে 4 আর 10টা ভাগের মধ্যে 3, তাহলে কোনটা বড়, লব বড় হইলেই হবে, লব বড় যেটা যদি সমহর হয় তাহলে লব বড় হলে সেটা বড়, তাহলে এখানে ডেফিনেটলি এই 4/10 হচ্ছে বড়, ডেফিনেটলি এটা অবশ্যই হবে, 4/10 হচ্ছে বড়। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি যে এখানে বলা হয়েছে দেখো, অর্থাৎ 3/10 2/5 থেকে ছোট, কিভাবে দেখো, আমাদের এই দেখো, আমরা যদি একটু দেখি আমাদের যে এইটা, অন্য একটা কালার দিয়ে দেখাই, যদি আমরা দেখাই, এই যে আমাদের যে 3/10 এটাই কিন্তু আসলে আমাদের এই 3/10ই রয়ে গেল, কিন্তু আমাদের এই 2/5 আর এই 4/10 কিন্তু একই জিনিস, কারণ আমরা এখানে লবে এবং হরে একই সংখ্যা দ্বারা গুণ করছি, তাহলে আমাদের এটার কোনো কিন্তু পার্থক্য হয় না, আমরা জাস্ট কি করলাম, সমহর করলাম, উভয় জায়গাতে সমহর করলাম, তাহলে এখানে আমরা এইটার বদলে এটা লিখলাম, এটার বদলে এটা লিখলাম, ঠিক আছে। এখন দেখো, সুতরাং 2/5 ভগ্নাংশটি বড়, কারণ এখানে এই খোলা মাথার এদিকে আছে, অতএব এই দুইটা বড়, ও 3/10 ভগ্নাংশটি ছোট, ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা আমাদের কমপ্লিটেড। আচ্ছা, এরপরে আমরা একটু 2 নাম্বারটার দিকে যদি একটু চোখ দিই, ঠিক আছে, 2 নাম্বারটা এই দিকে, ঠিক আছে, সবগুলো আসলে একই কালার দিয়ে করতে হয়েছে, আমি চাইছিলাম ভিন্ন কালার দিয়ে করতে, তবে কপি পেস্ট করার কারণে সেটা হয় নাই। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে পরেরটা কিভাবে আসছে, 5/9 ও 1/7, 5/9 এবং 1/7, এটাই ভালো। এখানে দুটি ভগ্নাংশের হর যখন ভিন্ন থাকবে তখন আগে সমহর করার চেষ্টা করতে হবে। 9 ও 7 এর লসাগু হচ্ছে 63, কিভাবে, মনে করো আমরা যদি এই সাইডে একটু যাই, প্রথমে আমাদের যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে 9 আর 7, ঠিক আছে, 9 আর 7, 9 আর 7। এখন মনে করো এটা যদি লসাগু নির্ণয় করতে বলে আমরা কি পারবো, কারণ দুইটা এমন এক ছাড়া এমন কোনো সংখ্যা নাই যে দুইটা দিয়ে এদেরকে কি করা যেতে পারে, তাহলে আমরা যদি 1 দিয়েই দিই তাহলে আমরা পাই হচ্ছে 9 আর 7, তাহলে এখন সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 63, কত পাই, 63, তাহলে আমরা মনে করো এখানে এই 63টা লিখলাম, ঠিক আছে, 63টা লিখলাম। আচ্ছা, এরপরে আমরা একটু নিচে যাই, এখন আমরা কি করব আগের মতো, এখন আমাদের এই এখনটাই থাকলো, এখন এই যে লসাগুটা পাবো এটার সাথে এই 63, এবং আমরা এখানে আমাদের এইখানে এটা যেটা আছে এটার হর,
এটার হর হচ্ছে 9, এটা দিয়ে আমরা ভাগ দিব। তাহলে 9 দিয়ে যখন ভাগ দিব তখন আমরা পাবো 7। এখন যখন আমরা 7 পাবো তখন আমরা এই যে 5/9 আছে, এটা কোন ভগ্নাংশ? প্রথম ভগ্নাংশটা 5/9, প্রথম ভগ্নাংশ। এখানে 5/9 এটার সাথে আমরা এই যে 7 আছে, ঠিক আছে, এই যে 7 আছে, 7কে আমরা গুণ দিব। 7কে আমরা কি দিব? গুণ দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা 7কে গুণ দিব, তাহলে আমরা পাবো হচ্ছে 63। আর এখানে আমরা লবের সাথেও যখন গুণ দিব তখন আমরা পাচ্ছি হচ্ছে 35। এই 5/9 আর এই 35/63 দুইটা কিন্তু একই, ভিন্নতা কিন্তু নাই, কারণ উভয় উপরে এবং নিচে আমরা একই সংখ্যা দ্বারা গুণ দিছি। 63/7 কেন? কারণ আমাদের এই দ্বিতীয় ভগ্নাংশটা হর হচ্ছে 7, আমরা হর দিয়ে ভাগ দিব। হর দিয়ে ভাগ দেওয়ার পর আমরা পাই হচ্ছে 9। তাহলে এই যে ভগ্নাংশটা ছিল, ভগ্নাংশটা ভগ্নাংশই থাকলো। ভগ্নাংশটা কি থাকলো? আমরা ভগ্নাংশই রাখলাম। এরপরে আমরা এটার সাথে এই যে 9, এই 9টাকে 4 গুণন 9 দিলাম, ঠিক আছে। এরপরে এখানে 7 গুণন 9, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ। তাইলে আমরা পাই এখানে হচ্ছে 36/63। এখন দেখো এইখানে 35/63, অর্থাৎ 63টা ঘরের মধ্যে যদি 35টা ঘর পূর্ণ থাকে তাইলে সেটা, আর এখানে হচ্ছে 63/36, অর্থাৎ যদি 63টা ঘর থাকে সেটার মধ্যে 36টি ঘর পূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু লব বড় হর ছোট, এই যে লব বড়, ঠিক আছে, সমহর এবং লব বড় বিধায় এটা বড়, এটা বড়, এই 36/63 বড়। তাহলে এখানে আমরা লিখলাম যে 35/63 ইজ স্মলার দেন 36/63, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে অর্থাৎ 5/9 এটা হচ্ছে 4/7 চেয়ে বড়, কারণ আমাদের এই, আমরা যদি দেখি, ঠিক আছে, আমরা যদি একটু দেখি আমাদের এইখানের যে 35/5/9 এটার মানে হচ্ছে 35/63, তাই আমরা 35/63 এর জায়গায় 5/9 লিখলাম, এবং এখানে যে 36/63 এটার জায়গায় আমরা 4/7 লিখলাম। তোমাদেরকে জানিয়ে রাখি এইখানের যে লাল চিহ্নগুলো, মানে আমি যে লেখাগুলো লাল দিয়ে লিখছি এগুলোই তোমরা লিখবে, এক্সট্রা কোনো কিছু লিখতে হবে না, জাস্ট লাল করা অংশগুলো তোমাদের লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই। এখন তাহলে আমরা এটা লিখলাম। এখন তাহলে প্রমাণিত যে কি? প্রমাণিত যে সুতরাং 4/7 ভগ্নাংশটি বড় ও 5/9 ভগ্নাংশটি ছোট, ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে আমরা এই জিনিসটা দেখলাম, কারণ কি? কারণ এইখানে এইটাই বলে দিচ্ছে এবং আমরা এর আগে যে কাজটা করছি সেটাও বলে দিচ্ছে। তাহলে আমাদের এই 2 নম্বরটা শেষ, ঠিক আছে, 2 জোড়া শেষ। দেন আমরা পরেরটাতে যাই, 3 নম্বরে, ঠিক আছে। এখানে 3 নাম্বার লেখা হয়ই নেই, অর্থাৎ বুঝতে হবে যে আসলে আমি অনেক তাড়াহুড়া করছি, ঠিক আছে, আমি অনেক তাড়াহুড়া করছি, কারণ তোমাদের এই ভিডিওটার শর্টনেস পড়ে আমাদের এই চ্যানেলে না হলে শর্ট পড়ে যেতে পারে। তোমরা অনেকে চাওয়ার আগেই আমি দেওয়ার চেষ্টা করছি, আমি অনেকে চাইতে চাইছিল, ঠিক আছে, অনেকে নক করছিল, তো ওই নক করার আগে আমি আসলে দিয়ে দিলাম। এবার হচ্ছে 4/9 ও 2/3, এখানে দুটি ভগ্নাংশের হর 9 ও 3 এর লসাগু হচ্ছে 9। এখানে দুইটা হর আছে 9 আর 3, ঠিক না? এগুলোর লসাগু বের করতে হবে। তো আমরা যদি লসাগু বের করি তাহলে আমরা লসাগু পাচ্ছি হচ্ছে 9। কিভাবে? 9 আর 3 এর লসাগু কিভাবে 9? মনে করো এখানে যে 9 আর 3, 9 আর 3, ঠিক আছে, এইটা যায় না, 9 আর 3, এটা যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমরা মনে করো 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম, তাহলে 3 তিরিকে 9 আর 3 একে 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে তাহলে এখানে যে আমাদের যে লসাগু সেটা হচ্ছে 9, সেটা হচ্ছে 9। আচ্ছা, এরপর হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লসাগুটা দিয়ে আমাদের হরগুলোকে ভাগ করতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা মনে করো এখানে 9 ভাগ 9 ইকুয়াল টু 1, ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে যে 9 আছে, ঠিক আছে, এই 9 আছে, এই 9টাকে আমরা
রাখলাম, 9টাকে আমরা রাখলাম এবং এখানে 9 দিয়ে আমরা যখন 9কে ভাগ করবো তখন আমরা পাই 1। ঠিক আছে, আচ্ছা এই 9 থেকে গেল আসলে, তাহলে আমাদের এখানে যে ভাগফলটা হলো সেটা হচ্ছে 1 এবং 4/9 এখানে আমরা লব এবং হর গুণ করে দিলাম, আমরা পাই হচ্ছে 4/9। এটাই পাইলাম। 9/3 = 3। কিভাবে? এই যে 3 আছে এটা হচ্ছে আমাদের কোনটার 3? এই যে ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ। ঠিক আছে, দ্বিতীয় যে ভগ্নাংশ আছে এটার 3, এটার 3। আর 1 নম্বর ভগ্নাংশে আমরা এই 9টা ব্যবহার করছিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে আমরা এই জিনিস দুইটা কেটে দিই, কারণ যদি আমরা পরবর্তীতে আবার ভুল করি এই কারণে আমরা এই দুইটা কেটে দিই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তাহলে এখানে 3 পাইলাম। ঠিক আছে, 3/9 তাহলে আমরা পাই হচ্ছে 3, তাহলে 2/3 এটা রইল, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ, সেটার সাথে আমরা 3 গুণ করলাম এবং লবেও 3 গুণ করলাম, তাহলে আমরা পাই 6/9। 6/9। আচ্ছা এখন দেখো, এখন আমরা যদি একটু তাকাই, এখানে দেখো বলা হয়েছে যে 4/9 এবং 6/9, 4/9 এবং 6/9 সেটা কোনটা? এটা এবং এটা। এখন কে বড়? 6/9 বড়, কারণ 6/9 এর লব বড়, অর্থাৎ 4/9 আর 2/3। কিভাবে? কারণ এই 4/9 হচ্ছে আমার 4/9 তো রইলই, আর 2/3 হচ্ছে আমার 6/9। তাহলে আমরা এই 6/9 এর জায়গায় জাস্ট 2/3 বসাই দিব, আর 4/9 তো 4/9 আছে, তাহলে কে বড়? 2/3 বড়। তাহলে এখানে লিখলাম 2/3 ভগ্নাংশটি বড় ও 4/9 ভগ্নাংশটি ছোট, বাস কাম শেষ। ঠিক আছে, এখন আমরা আশা করি এই বিষয়গুলো খুবই সহজ। ঠিক আছে, খুবই সহজ, কঠিন না, একেবারে কঠিন না, জাস্ট একটু বুঝতে হয়। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে প্রথমে দেখাই দিলাম যে তোমরা কোন অংশগুলো লিখবা। আমি ভিডিওটা বারবার উপরে টানছি না, কারণ হচ্ছে যে তোমরা অনেকেই কিন্তু আগে থেকেই দেখে রাখতে পারো। ঠিক আছে, তো এইটা আমরা আশা করি বুঝছি। ঠিক আছে, 3 নাম্বারটা। এখন আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বার, ঠিক আছে, দেখো আমি এটাও লিখি নাই, এখানে এই 4 নাম্বার কথাটাও লিখি নাই, মানে কপি পেস্ট করছিলাম তাড়াতাড়ি করার জন্য, এই কারণে আসলে আমি এই লেখাটাও লিখতে পারি নাই। আচ্ছা এখন আমরা এটা দেখি, একটু দ্রুতই আমরা দেখব যেহেতু পরবর্তী একটা আছে। 7/15 ও 9/12। এখন তাইলে এই 15 আর 12 যেহেতু সমান না, 15 আর 12 এর আমাদের লসাগু বের করতে হবে। এখানে দুটি ভগ্নাংশের হর 15 ও 12 এর লসাগু হচ্ছে 60। কিভাবে? আমরা যদি একটু লসাগুটা দেখি, 15 আর 12, 15 আর 12 আমরা একটু লিখি, 15 আর 12, 15 and 12। তাহলে এটাকে আমরা এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে দুইটাকে এমন একটা সংখ্যা অনলি 1, যে সংখ্যাটা দিয়ে এটাকে এবং এটাকে দুইটাকে ভাগ করে দেয়, তাহলে সেটা হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 3 5 12, 3 5 15 আর এখানে হচ্ছে 3 4 12। এখন 3 5 15, 15 আর 4 60, 15 আর 4 হচ্ছে 60। তাহলে আমরা এখানে লিখলাম যে লসাগুটা হচ্ছে 60। এখন আমরা একটু নিচে যাই। ঠিক আছে, এটা আমরা এখন একটু নিচে যাই। ঠিক আছে, এখন বলা হচ্ছে দেখো, এখন 60/15 সমান 4, 60/15 সমান 4, এবং এটা কিভাবে আসলো? এই যে 60 সব জায়গাতেই থাকবে, তবে আমাদের হর দিয়ে ভাগ করতে হবে, হর। তাহলে এখানে এটাও শেষ, আমরা এটাকেও কেটে দিলাম, এবং এখানে এটার হচ্ছে 15 এবং এটার হচ্ছে 12। তাহলে আমরা প্রথমটাকে 15 দিয়ে ভাগ করব, এরপরে এটা লব এবং হরের সাথে গুণ দিব, এবং 12 এটাকেও ওইটা 60 দিয়ে ভাগ দেবো, এবং যেটা পাবো সেটাকে 15 এবং 60 12 লব এবং হর দিয়ে গুণ দিব। তাহলে দেখো এখানে আমরা 60/15 আমরা পাই হচ্ছে 4, এই 4টাকে আমরা গুণ করলাম, তাহলে হচ্ছে 28, আর 15 গুণন 4 হচ্ছে 60, এবং এখানে 60/12 সমান 5, 9/12 এখানে আমরা 5 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাই হচ্ছে 45/60। ঠিক আছে, 9 গুণন 5 45/60। আচ্ছা এটা আমরা পাইলাম। তাহলে এখন দেখাচ্ছে দেখো 28 আর 60, 28/60 45/60 থেকে ছোট, কারণ কি 45/60 এখানে লবটা হচ্ছে বড় আর হরটা হচ্ছে ছোট, ঠিক কি না? তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো পরবর্তীতে আমরা এই লিখেছি যে এই সব এই অঙ্কগুলো শুধু তুমি এই নিয়মটাতে করলে হবে। ঠিক আছে, নিয়মটার একতরফা ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। দেখো অর্থাৎ 7/15 9/12 থেকে ছোট, কারণ এখানে এই 7/15 মানে হচ্ছে 28/60,
তাহলে 28/60 মানে হচ্ছে 7/15। আবার এখানে 45/60 মানে হচ্ছে 9/12। ঠিক আছে, 9/12 সমান হচ্ছে 45/60। ঠিক আছে, ওকে। তাই সুতরাং 9/12 ভগ্নাংশটি বড় ও 7/15 ভগ্নাংশটি ছোট। কারণ কি, এই 9/12 এখানে আমাদের যদি দেখি এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, এটা দেখলে ভুল হবে। এখানে দেখো আমাদের 45 লবটা বড়, লবটা বড়, এই কারণটা বড়, তাহলে 9/12 বড়। তাহলে আমরা লিখলাম 9/12 ভগ্নাংশটি বড় ও 7/15 ভগ্নাংশটি ছোট। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ। এবং তোমাদেরকে তো বললামই যে আমি আসলে এই জিনিসটা করে দিয়েছি, এবং তোমাদেরকে জাস্ট এতটুকু বলে দিব যে এখানে তোমরা যে কোনোটাই দিক তোমরা পারবে। কিভাবে? সর্বপ্রথম যেটা করবে, ভালো করে শুনে রাখো, প্রথমে তোমরা এটা লিখবে, লেখার পরে এখানে দুটি ভগ্নাংশের হর, কারণ যদি হর সমহর না হয় হরকে আগে সমহর করতে হবে, তাহলে তুমি আগে হরকে লসাগুর মাধ্যমে সমহর করে ফেললা। ঠিক আছে, এটা তোমার প্রথম কাজ। ওকে, আচ্ছা, এরপরে কি? এরপরে মনে রাখবা, এরপরে তুমি জাস্ট এই যে ভগ্নাংশটা আছে, প্রথম ভগ্নাংশ, এটার সাথে ওই লসাগুটা ভাগ দেওয়ার পরে যেটা পাবা, এখানে মনে করো আমি 4 পাইলাম। ঠিক আছে, 4 পাইলাম। তো আমরা কি করব, এটা লব এবং হরের সাথে গুণ করব। আবার এরপরে যে ভগ্নাংশ আছে এটার যে হর আছে এটা দিয়ে আমরা আবার এই 60 কে ভাগ করব। তাহলে আমরা যেটা পাবো, এটা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা 45/60 এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখতে হবে যে এখানে কোনটার হর বড়, লব যেটার বড় হবে সেটাই বড়। এখন আমরা এই মনে করো এটার জন্য পাইলাম। ঠিক আছে, আমি এটার জন্য মনে করো পাইলাম। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাগ করার পরে এই যেটা পাবো, তো এখানে আমাদের কি থাকবে, লব বড় থাকলে সেটা হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে আমরা এটা পাইলাম। এখন এরপর আমাদের এই যে এটা যেটা মানে হচ্ছে এটা, এবং এটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, এটা তো আমরা এখন এটার জায়গায় মানে যেটার, ঠিক আছে, এইখান অনুপাতে আমরা কোনটা বড় সেটা তো পেয়ে যাব, সেটা আমরা এরপরে এখানে বসে দিব। এতটুকু, এর চেয়ে বেশি কিন্তু আর কিছু না। ওকে, আচ্ছা, তো আমরা এটা সম্পূর্ণ করলাম। এখন দেখো এখানে একটা জিনিস দিছি, নিচের মিশ্র ভগ্নাংশগুলো কাগজে গ্রিড এঁকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশগুলো কাগজে গ্রিড এঁকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এবং এটা একটু বড়ই। তো আমরা এখন এই জিনিসটি করব। তো দেখো আমাদেরকে গ্রিড ব্যবহার করতে বলেছে। গ্রিড হচ্ছে ছক কাগজ। ঠিক আছে, তোমরা এরকম ছক কাগজ নিয়ে এইরকম ভাবে স্ট্রিপ কেটে নিতে পারো। ঠিক আছে, এটাই হবে সবচেয়ে সুবিধাজনক। এরকম স্ট্রিপ কেটে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এরকম আমরা স্ট্রিপ কেটে মনে করো এখানে প্রথম যে প্রশ্নটা, ঠিক আছে, আমরা সবগুলো প্রশ্ন 1 2 3 1 2 ক খ গ ঘ সবগুলো আমরা তুলে নিয়েছি। তো আমাদের ওখানে আর যেতে হবে না। এখন দেখো আমাদের প্রশ্ন হচ্ছে 2/3 এখন প্রশ্ন হচ্ছে গ্রিডটা আমরা কিভাবে করব। তোমাদেরকে বলে রাখি, প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থটা কিভাবে নির্ণয় করব তা আগে একটু জেনে নেই। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থটা হবে এই যে সমস্তটা আছে, ঠিক আছে, এখানে যে সমস্তটা আছে, ঠিক আছে, মনে করো এখানে 2 আছে, এই 2 নিবা, নেওয়ার পরে এই যেহেতু এখানে ভগ্নাংশটাও আছে এই কারণে একটা এক্সট্রা নিবা, অর্থাৎ সমস্ত পরিমাণ 2 ঘর নিবা, আবার একটা ঘর বেশি নিবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই বরাবর কতটুকু নিব, এই বরাবর নিবা হচ্ছে এই যে এখানে যে 7 আছে, অর্থাৎ হর, এই হর পরিমাণ নিবা, এই হর পরিমাণ নিবা। আচ্ছা, এরপরে এইখানে 2 দ্বারা এখানে 2টা ঘর বোঝানো হয়েছে, এই কারণে আমরা 1 আর 1 দিলাম। এরপরে এখানের এই 7, এটার কোনো কাজ টাজ নাই, তবে এখানে যেহেতু 3/7 আছে, তাইলে এইখানে আমরা শুধুমাত্র 7টা ভাগের মধ্যে 3টা নিতে পারছি, 7টা ভাগের মধ্যে 3টা নিতে পারছি, এর বেশি কিন্তু আমরা নিতে পারি নাই। তাহলে আমরা 7টা ভাগের মধ্যে 3টা নিলাম, এটাকে আমরা এইভাবে চিহ্নিত করবো। আর এখানে 1 আর 1, 1 আর 1 বলতে এই সমস্তটা বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে মানটা কিভাবে নির্ণয় করব। এখন আমরা ঘরগুলো হিসাব করতে, যেমন এখানে 1 2 3 4 5 6, এরপরে 7, ঠিক আছে, এরপরে হচ্ছে 8
এরপর হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 20, 21 বলছি, সরি। এখানে হচ্ছে 17টা এই পর্যন্ত এইখানের এইগুলো যেগুলো হলুদ কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে এই 16টা। তাহলে এই 16টার মান এখানে হচ্ছে 17টা। কয়টা? 17টা। ঘর সংখ্যা হচ্ছে 17টা। তাহলে এখানে আসছে 17/7, অর্থাৎ উপরে বসবে ঘর সংখ্যা, নিচে বসবে ওই হরটা হরি থেকে গেল। আচ্ছা, পরবর্তী অঙ্কটা, এটা হচ্ছে খ নাম্বার। এটা কি খ নাম্বার? খ নাম্বারে হচ্ছে 5 সমস্ত 5/8। এটা কিভাবে আমরা করব? এখানে দেখো, আমাদেরকে তাহলে প্রথমে সমস্ত দেখলাম যে এখানে 5, তাহলে 5টা ঘর, 1, 2, 3, 4, 5, এবং এখানে একটা এক্সট্রা ঘর নিব। আচ্ছা, এরপর হচ্ছে 5/8। এখানে এই 8কে আমরা মনে করো দেখলাম, তাহলে এই বরাবর ঘর হবে 8টা। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা ক্লিয়ার। দেন এরপরে কি? এরপরে এখানে যে প্রথম যে 5টা ঘর আছে, প্রথম 5টা ঘর যেহেতু এখানে 5 আছে, এই কারণে আমরা প্রথম 5টা ঘর 1 দ্বারা চিহ্নিত করলাম। এরপরে যে এইখানে আছে, এখানে 8টা ঘরের মধ্যে আমরা যেহেতু এখানে 8টা ঘরের মধ্যে 5টা বলা আছে, ঠিক আছে, এই কারণে এখানে 8টা ঘরের মধ্যে আমরা 5টা এরকম একটা এটাকে কি বলে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করলাম যে এই 5টা, ঠিক আছে। এরপরে এইগুলো বাদ। এখন আমাদেরকে হিসাব করতে হবে যে এখানে গড় সংখ্যা কয়টা। 1, 2, 3, 4, ঠিক আছে, 5, 6, 7, 8। এরপরে হচ্ছে আমরা এটাকে বড় করে 8, ঠিক আছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে 41, 42, 43, 44, 45, ঠিক আছে। আর এই 3টা ঘর বাদ। তাহলে দেখো আমরা এখানে পাই হচ্ছে 45/8। উপরে হচ্ছে 45টা ঘর আর নিচে হচ্ছে এই 8, ঠিক না? আচ্ছা, এবার বলো আমরা এখন পরবর্তীটা কিভাবে করতে পারি। আমরা পরবর্তীটা হচ্ছে 3 সমস্ত 2/5, ঠিক আছে, 3 সমস্ত 2/5। আমরা এটাকে মোটা করে নেই কালিটা, যেহেতু আমাদেরকে বুঝতে হবে। 3 সমস্ত 2/5। আচ্ছা, এতটুকু আমরা দেখলাম। এখন এখানে প্রথমের লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে সমস্ত আছে, এই সমস্ত পরিমাণ ঘর আমাদের নিতে হবে। তাহলে 1, 2, 3 প্লাস একটা ঘর, ঠিক আছে, 4টা। আচ্ছা, এরপর এই যে এখানে যে হর আছে, হর অনুপাতে আমাদেরকে 6টা ঘর নিতে হবে। 1, 2, 3, 4, 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে ঘর সংখ্যা কয়টা? 3টা। তাহলে এইখানে আমরা 3টা 1 বসাই দিলাম। তাহলে 1 যোগ 1 যোগ 1 হচ্ছে 3। এখন এখানে আমরা 5/2 অর্থাৎ 5টা ঘরের মধ্যে 2টা নিলাম। 5টা ঘরের মধ্যে 2টা নিলাম, ঠিক আছে। 5টা ঘরের মধ্যে আমরা মনে করো এখানে 2টা নিলাম। আমরা যদি এটাকে ফিল কালার দিয়ে দেবো, ঠিক আছে। আমরা মনে করো 5টা ঘরের মধ্যে এখানে 2টা নিলাম, ঠিক আছে। যদিও এখানে ফিল কালার আমরা দিব না, ঠিক আছে, ফিল কালার আমরা দিব না, এটা সরাই ফেলবো কারণ এটা লাগবে না, ঠিক আছে। 5টা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের গ্রিড আঁকা শেষ, এইভাবে গ্রিড আঁকবা, তাহলে ফলাফলটা কত? এখানে উত্তরটা কত বলবে? 17/5 কিভাবে আসলে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখানে যেহেতু এই 2টা ঘরে নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে, তাহলে আমাদের উত্তরটা আসছে কত? 17/5। 17/5, অন্য কিছু আসছে না। তাহলে দেখো আমরা আমাদের এই বইয়ের প্রায় 61 পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম, এবং আমরা এর পরবর্তী পর্বে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে জানবো। এইমাত্র পর্ব 2 গেল, আরো অনেক পর্ব আসবে। পর্ব 2 বা 3 মনে হয়ে গেল, এটা আমার খেয়াল নেই, 3 মনে হয়। তো পরবর্তীতে আরো সামনে আরো পর্ব আসবে, ঠিক আছে। পর্ব এখানে শেষ নয়, আরো পর্ব আসবে। তো তোমাদের কাছে লাস্ট একটা অনুরোধই থাকবে যে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে,
ঠিক আছে? আমাদের ফেসবুক একটা পেজ আছে অ্যাচিভ এডুকেশন ইজিলি নামে, সেটা তোমরা ফলো করে রাখবে। এবং আমাদের একটা গ্রুপ আছে অ্যাচিভ এডুকেশন ইজিলি, ওই এই নামে একটা গ্রুপ আছে, এই অ্যাচিভ এডুকেশন ইজিলি নামে একটা গ্রুপ আছে। তোমরা এই নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং আমাদের এই নামেই একটা কি বলে ফেসবুক পেজ আছে, সেখানেও তোমরা জয়েন হবে। ঠিক আছে? তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।